হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। থাম্বনেল থেকে বুঝতেই পারছেন যে আজকে কোনো মুভি রিভিউ করবো না। এই ভিডিওতে কোনো মুভি নিয়ে কথা বলবো না, একটা আইপিএল ম্যাচ নিয়ে কথা বলবো। আপনারা সবাই জানেন যে আইপিএল ম্যাচ চলছে এবং এই ভিডিওতে কালকের যে আইপিএল ম্যাচ সেটা নিয়েই মূলত কথা বলবো। কালকে রোববার ছিল, দুটো আইপিএল ম্যাচ হয়। আপনারা জানেন একদিনে দুটো ম্যাচ হয় রোববার দিন, কারণ ছুটির দিন থাকে। তো কালকে যে বিকাল বেলার ম্যাচটা সেটা আমাকে মজা দিয়েছে। সেটা আউটস্ট্যান্ডিং একটা খেলা হয়েছে। খেলা এটাকে বলে। কালকে বিকালে ম্যাচ ছিল কলকাতা ভার্সেস লখনউয়ের। এবার আপনি প্রথমে জিজ্ঞেস করবেন, আমি জানি, আগে ক্লিয়ার করে দিই আপনাদেরকে যে এটা তো মুভি রিভিউ চ্যানেল, এখানে হঠাৎ আইপিএল এর খেলা নিয়ে কেন কথা বলছো। দেখুন, আমার কাছে না 10টা-12টা ইউটিউব চ্যানেল তো নেই যে আমি আলাদা আলাদা টপিকে ভিডিও বানিয়ে আলাদা আলাদা চ্যানেলে আপলোড করব। আমার এই একটাই চ্যানেল। আমার ভালো লাগা খারাপ লাগা সেগুলো দর্শকের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম এই একটাই চ্যানেল। তো সেই জন্যই আমি আমার ভালো লাগাটা বা যে মজা পেয়েছি কালকে ম্যাচটা দেখে সেটা আমাকে এই চ্যানেলের মাধ্যমেই বলতে হবে। যদি আমি মুভি রিভিউ বা ইন্ডাস্ট্রির কথার বাইরে খুব একটা আলাদা আলোচনা করি না এই চ্যানেলে, কিন্তু কালকের ম্যাচটা আমার এতই ভালো লেগেছে আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সবকিছু যখন শেয়ার করি তাহলে এটা কেন করব না। এবার যেহেতু দুটো তিনটে ম্যাচ ধরে গত 2-3টে ম্যাচ ধরে হাই স্কোরিং ম্যাচ হচ্ছিল, ভালো টাসেল দেখতে পাচ্ছিলাম এবং কলকাতায় যেহেতু লাস্ট ম্যাচটা জিতে এসেছিল রাজস্থানের সঙ্গে, তো আমি ভেবেছিলাম ভাই এটা একটা ভালো টাসেল দেখতে পাবো, রিদমে চলে এসছে হয়তো। এবং এটা হাই স্কোরিং ম্যাচ না হলেও গত 2-3 দিনের ম্যাচগুলো যদি দেখি আমরা, ভালো চেজ হয়েছে, তো ওরকম না হলেও একটা লো স্কোরিং হলেও ভালো একটা টাসেল দেখতে পাবো। তো সেটা ভেবেই দেখতে বসা। এবং যখন দেখতে বসলাম, দেখার পর যখন প্রথম 4টে আউট দেখলাম, আমি ভাবলাম ভাই কেন আমি দেখতে বসলাম খেলাটা। কলকাতা ব্যাটিং করতে নামলো টসের পরে এবং আমাদের ক্যাপ্টেন রাহানে, গ্রিন, রঘুবংশী যেভাবে আউট হলো 32 রানে 4 উইকেট, আমি বললাম ভাই এরপর আর খেলা কি দেখবো। আমি বন্ধই করতে যাচ্ছিলাম, রিঙ্কু সিং নামলো। আমি বললাম ভাই এই একমাত্র ভরসা, এর ব্যাটিংটা দেখবো, যদি দেখি আউট হয়ে গেছে টিভি বন্ধ করে দেবো, খেলাই দেখবো না আর। যদিও কালকে রঘুবংশীর আউটটা খুব আনফরচুনেট একটা আউট ছিল। ওটা না থার্ড আম্পায়ার কিভাবে ওই ডিসিশনটা নিল আমি জানি না, মানে কার থেকে কত কি খেয়েছে আমি জানি না। আপনি ভাবুন, কালকে রঘুবংশী ব্যাট করছে, একটা শট মেরেছে, ফিল্ডারের হাতে বল গেছে, সে রান নিতে গেছে কিন্তু সে হাফ ক্রিজও পৌঁছায়নি, বুঝতে পেরেছে ফিল্ডারের হাতে বল, আমি রানটা কমপ্লিট করতে পারবো না, সে আবার তার ক্রিজে ফিরে যাচ্ছে। এবার যেতে গিয়ে ফিল্ডার যখন বলটা ছুড়ে দিয়েছে তার গায়ে বলটা লাগে। ঋষভ পান্ত থার্ড আম্পায়ারের কাছে যায় যে ভাই তুমি দেখো এটা হয়তো ইন্টেনশনালি আটকেছে, এটাকে আউট দাও। কারণ আপনারা জানেন যারা খেলা দেখেন বা বোঝেন, ইন্টেনশনালি ব্যাটসম্যান যদি বল আটকায় তাকে আউট দেওয়া হয়। হাত দিয়ে আটকে দিল, ব্যাট দিয়ে আটকে দিল, বা বল যেই ডাইরেকশনে যাচ্ছে সেই ডাইরেকশনে পুরো বডি নিয়ে শুয়ে পড়লো, বল আটকে গেল, তো সেখানে ব্যাটসম্যানকে আউট দেওয়া হয়। কিন্তু কালকে থার্ড আম্পায়ার বোধহয় অন্ধ ছিল, অথবা মুড়ি খেতে খেতে ঝালমুড়ি, কলকাতা ঝালমুড়ি খেতে খেতে বোধহয় ম্যাচ দেখছিল, যার জন্য দেখতেই পেলো না যে রঘুবংশী যখন ফেরত যাচ্ছিল বলের দিকে তাকাইনি। তার ইন্টেনশনালি ছিল না, ইন্টেনশনই ছিল না তার বলটাকে আটকানোর, সে যে নিজের মতো গেছে, বাই চান্স বলটা লেগে গেছে। অনেকে আমি শুনছিলাম যে ঋষভ পান্তের নামে দোষ দিচ্ছিল যে কেন তুমি এরকম একটা কল করবে। ভাই কেন করবে না? ঋষভ পান্ত উল্টো দিকের ক্যাপ্টেন, সে তো চাইবেই যে ছেলেটা আউট হোক, সে তো চাইবেই যাতে বেশি আউট হয় কলকাতার, সে তো ম্যাচটা জিততে চাইবেই, তার চাওয়া কি ভুল? আর সে তো নিজে নিজে ডিসিশন নেয়নি, সে থার্ড আম্পায়ারের কাছে আবদার করেছে যে ভাই তুমি দেখে দাও আমাকে, কারণ সেই অপশন তার কাছে আছে, সে সেটা অ্যাপ্লাই করেছে। থার্ড আম্পায়ার কোথাকার কানা একটা থার্ড আম্পায়ার বসিয়েছিল, ইন্টেনশন ছিল না, সেটাকে আউট দিয়ে দিল। তো স্বভাবতই খুব রেগে গেছিল রঘুবংশী, এবং রঘুবংশীর জায়গায় যে কোনো ব্যাটসম্যান থাকতো সে সেখানে ফেয়ার প্লে অ্যাওয়ার্ডের যে পয়েন্ট থাকে ওই পয়েন্টের তোয়াক্কা না করে রেগেই যেত, হেলমেট ফেলমেট ছুড়ে ফেলে দিয়েছে এবং রেগে যাওয়ারই কথা, ওটা আউট ছিল না, জোর জবরদস্ত আউট দেওয়া হয়। তো যাই হোক, এবার রিঙ্কু সিং খেলতে নামে। রিঙ্কু সিং একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেয়, 51 বলে 83 রান। এবার যারা খেলা আপনারা দেখেন আপনারা বলবেন ভাই টি20 ফরম্যাটে এটা কি এমন ভালো রান, এটা কি এমন আউটস্ট্যান্ডিং রান যেটাকে তুমি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স বলছো। এর থেকে কম বলে তো লোক 100 করে করে, কিন্তু আপনারা যারা খেলা বোঝেন তারা নিশ্চয়ই সিচুয়েশনটা বুঝতে পারছেন। 32 রানে 4 উইকেট, কোন জায়গায় খেলতে নামছে রিঙ্কু সিং নামে 16 নম্বর 17 নম্বর 18 নম্বর ওভারে, যখন মারা ছাড়া তার কাছে অপশন থাকে না। কি খেলা তো ভাই শেষই হয়ে যাবে, মারি আউট হলে হবো, এবং যেহেতু সে নিজের দিকে তাকায় না, সে আউট হয়ে গেছে অনেকবার এরকম করে, বাট তবুও সে লাস্টে নেমে মারার চেষ্টা করে। কিন্তু কালকে যে পজিশনে নেমেছে, আমি বলছিলামই নামতে নামতে যে ভাই ধরে খেলতে হবে, কারণ 32 রানে 4 উইকেট এবং 6 ওভার মাত্র হয়েছে, 6 ওভার 2-3 বল হয়েছে, সেখানে একটা প্লেয়ার নামছে যে বলতে পারেন এই পুরো ম্যাচের শেষ ভরসা, সেখানে সে একটা সেন্সেবল পারফরমেন্স দিয়েছে। এই যে 83 রানস, এটা আমার কাছে সেঞ্চুরির সমান, কারণ একটা প্লেয়ার সে যেভাবে কামলি জিনিসটাকে হ্যান্ডেল করেছে, যেভাবে গিয়ারটা লাস্টের দিকে গিয়ে শিফট করে, প্রথম দিকে খুব স্লো খেলছিল, নিজেকে ধরে রেখেছিল, উল্টো দিকে আউট হয়ে যাচ্ছিল,
তবুও নিজে স্টিক ছিল। লাস্টের দিকে গিয়ে গিয়ার চেঞ্জ করে, লাস্ট ওভারে 4টে 6 মারে এবং তারপরে 83 রান করে সে 51 বলে। এবং খুব ভালো সেন্সেবল একটা ব্যাটিং, এবং একটা ব্যাটসম্যানের এই সেন্সিবিলিটিটা থাকা দরকার। এর আগের ম্যাচে 53 রান করেছিল, আপনারা জানেন যারা রাজস্থানের সঙ্গে খেলাটা দেখেছেন। তো সে একটা ফাইটিং টোটালে টিমকে দাঁড় করিয়ে যায় 155। যে যখন আমরা বোলিং করতে আসবো কিছু তো স্কোর বলাররা দেখতে পাবে। আমি তো ভেবেছিলাম 100-র মধ্যে প্যাকেট হয়ে যাবে, সেখানে 155 রান ফাইটিং টোটাল। হ্যাঁ, এটা খুব হাই স্কোরিং বা খুব যে জিতে যাওয়ার স্কোপ প্রচুর বেশি না, জায়গাটা 60-40-তে রেখেছিলাম যে 40% চান্স আছে কলকাতা জেতার। এবং আরেকটা কথা, আরেকজনের নাম না করলেই নয়, লখনউয়ের মহসিন বলে বলারটা কালকে 5টা উইকেট নিয়েছে। এবং তার কাছেও কালকের ম্যাচটা স্পেশাল ছিল, কারণ এই প্রথম এই সিজনে কোনো বলার যে 5টা উইকেট নিল। অর্ধেক টিমকে তো সেই পকেটে নিয়ে বাড়ি চলে গেছে। এবং তার বোলিংটা আমি দেখছিলাম, খুব ভালো বোলিং, মানে হাইটটা এত আনপ্রেডিক্টেবল এবং ডেঞ্জারাস। যে হাইটে বল করে, পেস খুব একটা নেই, কিন্তু যে হাইটে বল করে সেই হাইটটাই না ব্যাটসম্যান ধোকা খেয়ে যাচ্ছিল, ব্যাটসম্যান খেলতে পারছিল না। ওই হাইটটা তার একটা প্লাস পয়েন্ট। এবং মহসিন কালকে ভালো বল করেছে, 5টা উইকেট নিয়েছে। তো এবার লখনৌ ব্যাট করতে নামে, যখন লখনৌ ব্যাট করতে নামে আমি বললাম ভাই ভালো একটা টাসেল দেখতে পাবো, কিন্তু দেখি লখনৌর অবস্থা কলকাতার থেকেও খারাপ। লখনৌ 129, 7 উইকেটে শামি নামছে ব্যাটিং করতে। আমি বললাম ওই হয়ে গেছে, এখনো 15-20 রান বাকি ম্যাচ শেষ হতে। শামি নাবজে একটা দুটো বল কানেক্ট করে দেয়, কিন্তু এই হাই টেনশন ম্যাচে কতটা কানেক্ট করতে পারবে জানি না। তারপরে ব্যাটসম্যান আর নেই, শামি নামলো, নেমে সেখানে না খেলাটাকে ঘুরিয়ে দিল। আমি এক্সপেক্ট করিনি সামির থেকে এটা। সামি দেখুন ব্যাটে একটা দুটো লাগিয়ে দেয়, কিন্তু প্রপার অলরাউন্ডার তো নয় যে একদম প্রপারলি শট খেলবে। প্রথম নামলো, নেমেই 4, 1 বলে 7 রান বাকি। আমি ভেবেছিলাম ভাই 4ও খেয়ে যা, কোনো অসুবিধা নেই, 6 খাস না। কিন্তু ব্যাটটা চালিয়েছে এবং ব্যাটে কানেক্ট করে গেছে বলটা, আপনি দেখলে বুঝতে পারবেন। ইয়র্কার করার চেষ্টা করেছিল, বাট কানেক্ট হয়ে গেছে কোনোভাবে, এবং সেটা 6 চলে যায়। সুপার ওভারে ম্যাচ যায়, এবং এই সিজনের প্রথম সুপার ওভার। এবার যখন সুপার ওভার হয়েছে আমি ভাই খুশি যে ভাই সুপার ওভার দেখতে পাবো। এবং তারা কাকে নামায়, লখনৌ কাকে এবার ওপেন করতে নামায়, লখনৌর ফার্স্ট ব্যাটিং ছিল সুপার ওভারে, কাকে নামায় সেটা দেখাটা খুব ইম্পর্টেন্ট ছিল। এবং আপনারা জানেন যে সুপার ওভারের নিয়ম হচ্ছে 3টে ব্যাটসম্যান ম্যাক্সিমাম খেলতে পারবে। 2জন যদি আউট হয়ে যায় খেলা ওখানে শেষ, কারণ লাস্টে একটাই ব্যাটসম্যান পড়ে থাকে, সে একা থোড়েই খেলবে। তো 2জন ম্যাক্সিমাম আউট হয়ে যাবে এবং 3জন ম্যাক্সিমাম নামতে পারবে মাঠে। এবার ব্যাপার হচ্ছে যখন লখনৌয়ের আমি নামতে দেখলাম মাঠে প্লেয়ারদের, আমি দেখে কে নামছে, মার্করাম আর নিকোলাস পুরান। আমি বললাম ভাই মার্করাম তবুও ঠিক আছে, নারায়ণ বল করবে। মার্করাম যদিও পেস বল ভালো খেলে, স্পিন খুব একটা ভালো খেলে না মার্করাম, তো তবুও মার্করাম চলো ঠিক আছে। নিকোলাস পুরানকে কোন দিক থেকে তুমি নামাচ্ছ? পুরো সিজনে ফর্ম নেই, একটা ম্যাচেও সেভাবে ওয়ার্ক করেনি, সেখানে তুমি নিকোলাস পুরানকে নামাচ্ছ, যেখানে তোমার কাছে মুকুলের মতো ব্যাটসম্যান আছে। ঋষভ পান্ত সেই ম্যাচে ভালো পারফর্ম করেছে, তো আমি ভাবছিলাম ঋষভ পান্ত হয়তো নামবে, ঋষভ পান্ত তুমি ফার্স্ট রাউন্ড নামো, তুমি মুকুলকে নামাও না, ও নামিয়েছে নিকোলাস পুরানকে। এবং যা ভাবা তাই কাজ, নারায়ণ বল করেছে, ফার্স্ট বল সে না বুঝতে পারলো না বলটা দেখতে পারলো কি হলো, বসে মারতে গেল, পুরো ক্লিন বোল্ড, এবং নিকোলাস পুরান আউট হয়ে যায়। মার্করাম ছিল, ঋষভ পান্ত আসে, একটা শট খেলে 1 রান নেয়, মার্করামকে স্ট্রাইক আনে। তো মার্করাম একটা বল খেলেছে 6-এর জন্য, এবং 6 হয়েও যেত। পাভেল এবং আমাদের রিঙ্কু সিং এই দুজনের কম্বিনেশনের জন্য সেখানে কিন্তু মার্করাম আউট হয়ে যায়। এবং আপনি যদি দেখেন ওই যে সিঙ্ক্রোনাইজেশনটা, ওই হাই টেনশন ম্যাচে, হাই টেনশন মোমেন্টে ওই মাথাটা ঠান্ডা রেখে তালমেলটা বজায় রাখা, সেটা ইম্পর্টেন্ট। পাভেল একদম 6-এর একদম ওই বাউন্ডারির কাছে ক্যাচটা নিল, দেখলো সামলাতে পারবো না, বাউন্ডারির ভেতরে ঢোকার আগে বলটাকে ছুড়ে দিয়ে গেল। রিঙ্কু অনেক দূরে ছিল কিন্তু পাভেলের থেকে, কিন্তু ওই বলটা অতটা দূরে ছুড়লো, রিঙ্কু শেষ অব্দি ফিনিশ করলো ক্যাচটাকে, এবং মাত্র 1 রান 2 উইকেট, 2 উইকেটই ম্যাক্সিমাম পড়তে পারবে, এবং তারপর তাদের খেলা শেষ। এবং এটাতে আরো একটা হিস্ট্রি ক্রিয়েট হলো যে কোন সুপার ওভারে সব থেকে কম রান এটাই, মাত্র 1 রান 2 রানের টার্গেট। এবং কালকে আপনি যদি রিঙ্কু সিং এর খেলা দেখেন, রিঙ্কু সিং যেরকম ব্যাটিংও করেছে কালকে, রিঙ্কু সিং ফিল্ডিংও ভালো করেছে। কালকে 5টা ক্যাচ নিয়েছে, 4টে ক্যাচ রেগুলার যে ম্যাচ ওটাতে, আর একটা ক্যাচ হচ্ছে সুপার ওভারে। তো এবার রিঙ্কু সিং নামে খুব ইজিলি ফার্স্ট বল 4 মারে এবং ম্যাচ জিতে যায়। এইবার এই খেলাটা তো কলকাতায় জিতে গেছে, লখনৌ খারাপ খেলেছে সেটা সত্যি কথা, কিন্তু আপনি যদি এই খেলাটা সামারি দেখেন, কলকাতাও কি খুব ভালো খেলা খেলেছে? না। কলকাতার ব্যাটসম্যানের দিকে, বিশেষ করে প্রথম 3-4টে ব্যাটসম্যান, তাদের ফর্মে ফেরাটা জরুরি, কারণ এবার না কলকাতা খুব ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে আমাদের রিঙ্কু সিং এর ওপরে। ডিপেন্ডেন্সি চলে আসছে কলকাতা রিঙ্কু সিং এর ওপরে।
রিঙ্কু সিং একা ম্যাচ জেতাতে পারবে না। আগের ম্যাচও 53 রান করেছে, হাইস্ট স্কোর। এই ম্যাচেও 83 রান করেছে, হাইস্ট স্কোর। 5টা ক্যাচ নিচ্ছে। ভাই সেই প্লেয়ারটা একা কত খেলবে? সে তো একা টাকা নেয়নি, বাকিরাও টাকা নিয়েছে। পুরো ব্যাটিং অর্ডারটা মুখ থুবড়ে পড়ছে, রিঙ্কু সিং একা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলে যাচ্ছে, সে একা পারফর্ম করছে, এবং তার উপরে না ডিপেন্ড করছে কলকাতা। এবার দেখে বোঝা যাচ্ছে, আপনি যদি কলকাতার অবস্থা কালকে দেখেন, কলকাতার অবস্থা কিন্তু ভালো নয়, জেতার কথা ছিল না কালকে। লখনৌ যদি একটু সেন্সিবলি বা একটু ভালো খেলতো, তো লখনৌ ম্যাচটা বার করে নিত। কিন্তু ভাগ্য ভালো ছিল, কলকাতা জিতে গেছে আমাদের রিঙ্কু সিং এর জন্য বা বোলিং এর জন্য। বোলিংও আমাদের আমাদের বোলিং সাইড থেকে ভালো, চক্রবর্তী ভালো বোলিং করেছে, নারায়ণ সুপার ওভার খুব ভালো বার করেছে। তো এখানে সেই জিনিসগুলোর জন্য হয়তো বেরিয়ে গেছে ম্যাচটা। কিন্তু আপনি যদি দেখেন, কলকাতা এখনো কিন্তু অনেকটা জলের তলায়। কলকাতা, তাদেরকে এখনো লড়তে হচ্ছে, এবং একটা মানুষ লড়ছে, পুরো টিম যে লড়ছে তাও নয়। তো কলকাতার কালকের ম্যাচটা ভালো ম্যাচ তো হয়েছে, কারণ কালকে অনেকগুলো জিনিস না হয়েছে প্রথমবারের মতো। এই সিজনের প্রথম 5টা উইকেট মহসিন, প্রথম এরকম সুপার ওভার, ফার্স্ট সুপার ওভার এই সিজনের। রিঙ্কু সিং এর মতো প্লেয়ার, সে শাইন করছে, খুব ছোট জায়গা থেকে বিলং করে সেই প্লেয়ারটা, সে শাইন করছে। একটা টিম, সেই টিমের মধ্যে ব্যাটিং অর্ডার চলছে না, সেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা ভিজিবল। তাদেরকে সেই জিনিসগুলো চেঞ্জ করতে হবে। লখনৌ যেটা ইজিলি ম্যাচ জিতে যায়, নিকোলাস পুরানকে সুপার ওভারে নামায়, বোকামো, থার্ড আম্পায়ার তার ভুল ডিসিশন, এরকম অনেক জিনিস কালকে ম্যাচে হয়েছে, যেগুলো না দেখতে মজা লেগেছে, ভালো লেগেছে দেখতে। এবং ফাইনালি আলটিমেটলি রেজাল্ট হচ্ছে জেতা, কলকাতা জিতে গেছে। কিন্তু কলকাতা খুব যে ভালো পজিশনে আছে সেটা আমি বলতে পারবো না। হ্যাঁ, রিঙ্কু সিং খুব ভালো খেলেছে, বরুণ খুব ভালো খেলেছে, মহসিন খুব ভালো খেলেছে, তাদের কথা বলতে হয়। কিন্তু টিমটা যখন বড় বা ভালো টিমের সঙ্গে পড়বে, বা একটু হাই স্কোর যদি সেট করে দেয় কেউ, যে 200-250 রান সেট করে দেয়, তাহলে কিন্তু কলকাতার চাপ এখনো আছে। তো আপনার যে ওপেনিং যে ব্যাটসম্যান বা ব্যাটিং অর্ডার, সেই ব্যাটিং অর্ডারটা না চেঞ্জ করুন, না তাদেরকে ফর্মে ফিরতে হবে, না হলে এইভাবে হবে না। এই ছিল ভিডিও। কালকে ম্যাচটা দেখে আমার খুব ভালো লেগেছে, এবং ঐতিহাসিক একটা ম্যাচ হয়ে গেছে। কালকের পর দেখছিলাম সব জায়গায় এটা নিয়েই কথা হচ্ছে, তো আমি ভাবলাম যে আমারও কালকে মজা লেগেছে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওতে। কারা কারা দেখেছেন এই ম্যাচটা, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।